কাকে নিয়ে ভাবছি আমি? সে তো কখনোই আমার ছিল না, সে তো অন্যজনের। আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলেও আবির ভাইয়ের তো আর কিচ্ছু হবে না, কারণ আবির ভাই তো আর আমাকে ভালোবাসে না। হ্যাঁ মিম, নিজেকে শক্ত কর, নিজের আব্বুর কথা মেনে নে, আর দেখিয়ে দে তুইও পারিস। এসব কথা 100 বার মনে মনে আওড়িয়ে নিল, তারপর হাসি হাসি মুখ করে দাঁড়ালো তার আব্বুর দিকে। আলী আহমেদ খান মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আর এই খাত দিয়েও। তারপর সকলের সাথে তাজের পরিচয় করাতে লাগলেন, যে তাজ খান বাড়ির কি হয় এসব হাবি যাবি। এদিকে আবির মুখে একটু রহস্যময় হাসি নিয়ে তাকিয়ে আছে তাজের দিকে। তার মনের ভিতর যে কী চলছে সেটা কেউ বুঝতে পারছে না। এদিকে আবার আলী আহমেদ খান আবার ঘোষণা দিল এক্ষুনি এঙ্গেজমেন্ট করানো হবে। এদিকে আবার আলী আহমেদ খান আবার ঘোষণা দিল যে এক্ষুনি এঙ্গেজমেন্ট করানো হবে। এটা শুনে রুশান আবিরের কাছে আসলো। যেহেতু পার্টিতে সব বিজনেসম্যানরাই আছে, তাই রুশানরাও আছে এখানে। রুশান আবিরের দিকে ঝুঁকে কেউ যেন না শুনতে পায় এমনভাবে ফিসফিস করে বলল, কখন করতে হবে? আনউজমেন্ট করে দিল তোর মামা। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল, রিং নিয়ে আসুক আগে, তারপর খেলা শুরু হবে প্ল্যান মতো। ইশারা দিস ভাই। রুশান আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে আজকে মিমের বার্থডে পার্টিতে ছদ্মবেশ সেজে পার্টিতে অ্যাটেন্ড করেছে দিয়া। সে এসেছে মিমের ক্ষতি করতে, কিন্তু এখানে এসে যা শুনলো তাতে তো সে যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার আনন্দ হচ্ছে। কারণ আবির এখন তার হয়ে যাবে, মিমকে তাজের সাথে বিয়ে দেওয়া হবে। দিয়ার খুব আনন্দ হচ্ছে আজকে, এত আনন্দ লাগছে যে এক্ষুনি গিয়ে মিমকে জড়িয়ে ধরে গালে কিস করতে মন চাচ্ছে, কিন্তু যাওয়া যাবে না। সে যেহেতু এখানে মিমের ক্ষতি করার জন্য ছদ্মবেশে এসেছে, তাই চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজ আর মিমকে দেখতে লাগলো। আবার ফাঁকে ফাঁকে আবিরকেও দেখছে। আবিরকে শান্ত হয়ে বসে থাকতে দেখে দিয়া কিছু বুঝতে পারলো না, আর কিছু বোঝার চেষ্টাও করলো না। ওর যা বোঝার সেটা বুঝলেই হবে। মনে মনে কথাগুলো ভেবে সামনের স্টেজের দিকে তাকিয়ে রইল। এসবের মধ্য দিয়ে সুরভি আর মিসেস মুনিয়া খান একটা বড় থালার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে 2টা আংটির বাক্স নিয়ে আসলো স্টেজে আংটি নিয়ে আসতে সবাই আবার করতালি দিল। মিম আর তাজকে সামনাসামনি দাঁড় করানো হলো, আংটি তাদের সামনে আনা হলো। এদিকে আবির উঠে মিমদের কাছাকাছি দাঁড়ালো। সেটা কেউ খেয়াল করেনি এখনও, কারণ এখানে সবাই মিম আর তাজকে নিয়ে ব্যস্ত। আবির একবার সামনে বসে থাকা রুশানের দিকে তাকালো, তারপর ইশারায় তার কাজ বলে দিল। ইশারা পেয়ে রুশান হাত দিয়ে অল দ্য বেস্ট দেখিয়ে চলে গেল। স্টেজে এসে আলী আহমেদ খান মিমের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করল, মিমাম্মু, তোমার কি আমার সিদ্ধান্ত পছন্দ হয়েছে? আমি আসলে তোমাকে বলিনি, কারণ আমি এই পর্যন্ত যা করে এসেছি তোমার জন্য সব কিছু তোমার পারফেক্ট হয়েছে। তাই জীবনসঙ্গী তাও আমি বেছে দিলাম তোমাকে। ইনশাআল্লাহ সুখে থাকবে। এখন বলো, আমার সিদ্ধান্ত কি তুমি রাজি আছো? রাজি না হলে বলে দাও, কোনো সমস্যা নেই। মিম অশ্রুসিক্ত নয়নে আবির যেখানে বসেছিল সেখানে চোখ বুলালো, কিন্তু পেল না। আশেপাশে দেখলো, তাও পেল না। আসলে আবির যেখানে আছে সেখানে সহজে কেউ দেখতে পারবে না, আড়ালে লুকিয়ে আছে। তাই মিমও খুঁজে পাচ্ছে না। খুঁজেও যখন পেল না, তখন মিম একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে আলী আহমেদ খানের উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি আমার জন্য এই পর্যন্ত যা যা করেছো সেগুলো কোনো কিছুই আমার জন্য খারাপ ছিল না। আমার কোনো দিন কোনো সমস্যাও হয়নি, আশা করছি আজও হবে না। তোমার সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত আব্বু, আমি এ বিয়েতে রাজি আছি। মিমের কথা শুনে সবাই আবার করতালি দিল, আর মিম গোপনে চোখের পানি মুছে নিল কেউ দেখার আগে। সে যখন এই কথাগুলো বলছিল তখন ওর গলা কাঁপছিল, বলতে পারছিল না যে আব্বু, আমি আবির ভাইকে ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময় আবির ভাইকে এনে দাও আমার কাছে, প্লিজ আব্বু, প্লিজ। কিন্তু বলতে পারল না। কার জন্য বলবে যে কিনা অন্য একজনকে ভালোবাসে? আলী আহমেদ খান এবার যে হাতে আংটির বক্সটা তুলবে অমনি কারেন্ট চলে গেল। এদিকে হইহুল্লোড় লেগে গেল, কারেন্ট গেল, তার জেনারেটর চালু হচ্ছে না কেন? সবার হইহুল্লোড়ের মধ্য দিয়ে আবির চলে গেল মিমের কাছে। তারপর থালা থেকে আংটির বক্সটা তুলে আংটিটা তার মধ্য থেকে বাহির করলো। তারপর মিমের বাঁ হাত তুলে আনলো,
এনে অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দিল। পরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল সে জায়গা ছেড়ে, গিয়ে আগের জায়গায় বসে পড়ল কেউ কিছু বুঝে ওঠার আগে। এদিকে মিম নিজের হাতে টান পড়ায় ভড়কে গেল। তারপর যখন দেখলো কেউ রিং পড়াচ্ছে তখন শিওর হলো যেটা তাজ। যতক্ষণ এদিকে কারেন্ট আসছে না সবাই চিৎকার চেঁচামেচি করছে, এমন একটা পরিস্থিতিতে তার আগেই আংটি পরাতে হবে। কেন রে ভাই, আমি কি পালিয়ে যাচ্ছি যে তোকে এই অন্ধকারে আংটি পরাতে হবে? মিম তাজকে মনে মনে গালাগালি দিতেই হুট করে আবার কারেন্ট চলে আসলো। সবাই এবার চুপ করলো। আলী আহমেদ খান এবার আংটির বক্স হাতে তুলে দেখে আংটি নেই। যেই জিজ্ঞেস করবে আংটির কই, তখনই মিম বলে ওঠে, আংটি আমার আঙ্গুলে আব্বু। আলী আহমেদ খান মিমের হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি আংটি মিমের হাতে। আলী আহমেদ খান বলে, কে পরালো আংটি আম্মু? কেন, তোমার ভাগ্নে পরিয়েছে। আমি কখন পাড়ালাম মিম? থাক, আর নাটক করতে হবে না আপনার, আমি জানি সব। বলে মুখ ভিংচি কাটলো তাজের দিকে তাকিয়ে। এদের কাহিনী দেখে উপস্থিত সবাই হেসে দিল। আলী আহমেদ খান বলল, আচ্ছা ঠিক আছে, আংটি তো পরানো শেষ, এইবার মিম আম্মু তুমি আংটিটা পরাও। মিমের হাতে আংটি দিতেই মিম আংটিটা নিল। তাজ হাত উঁচু করে মিমের সামনে আংটিটা ধরলো। মিম আংটিটা নিয়ে যেমন তেমন করে তাজের অনামিকা আঙ্গুলের একটাতে ঢুকিয়ে দিয়ে হাত সরিয়ে নিল, বাকিটা তাজ নিজেই ঢুকিয়ে নিল। এঙ্গেজমেন্টের পর্ব শেষ হতে সবাই আবার করতালি দিল। আর এদিকে তাজ একবার আর চোখে আবিরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির মুচকে মুচকে শুধু মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাজ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কিঞ্চিত করলো, আর তখনই আবির 2 ভ্রু নাচালো, তারপর চোখ টিপ মারল। আবিরের এমন কাহিনী দেখে তাজ ভ্যাবাচাকা খেয়ে গেল, মনে মনে ভাবছে মিমের চোখে পাগল হয়ে যায়নি তো? এদিকে তাজের মুখের এক্সপিরিয়েন্স দেখে আবিরের খুব হাসি লাগছে, তবুও অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখলো। আবির, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, এবার অন্তত আমাকে গ্রহণ করো প্লিজ। মিমের তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই তুমি এবার আমাকে গ্রহণ করো না আবির, প্লিজ। কথাগুলো দিয়া আবিরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল। এদিকে আবির বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে দিয়ার দিকে। সে যাচ্ছিল অফিসে জরুরি মিটিং অ্যাটেন্ড করতে। গাড়ি নিয়ে কিছু দূর ড্রাইভ করে আসতে হুট করে একজন গাড়ির সামনে পড়ল। আবির তখনই ব্রেক করল। আবির এবার তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে সামনে গিয়ে দেখলো একটা মেয়ে নিচের দিকে ঝুঁকে বসে আছে। আবির মনে করেছে মেয়েটার হয়তো কোথাও লেগেছে, তাই মেয়েটার সামনে বসে ডাক দিল, এই যে মিস, আপনার কি কোথাও লেগেছে? মেয়েটার এবার মাথা তুলে আবিরের পানে তাকালো, তাকিয়ে বলল, লেগেছে তো, সারিয়ে দেবে এই ব্যথা। আবির এবার মেয়েটাকে দেখলো, ওমা এটা তো দিয়া, তাই এবার ধমক দিয়ে বলল, ওই তোর কি মরার শখ জাগছে? তো আবার আমার গাড়ির সাথে কোথায় লেগেছে দেখে দেখি। দিয়া এবার মুখে হাত দিয়ে বুকের বাম পাশটা দেখিয়ে বলল, এইখানে আবির, এখানে খুব ব্যথা, দেবে সারিয়ে। আবির ভ্রুকুচকে বলল, কি জাদা বলছিস? সত্যি আবির, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসার পর থেকেই আমার এই জায়গায় ব্যথা শুরু। এসব বলতে বলতে প্রায় 20 মিনিট ধরে আবিরকে দাঁড় করিয়ে রেখেছে। আবিরকে যেতেও দিচ্ছে না। আবির এবার বলল, তোকে না বলেছিলাম আমি নিধাকে ভালোবাসি, তাও তুই কেন আমার পেছনে লেগে আছিস বল? কিন্তু নিধার তো বিয়ে হয়ে যাচ্ছে। তার মানে নিধাকে খোঁজা শেষ তোর? অনেক আগে। ভালো করেছিস। এইবার আমার ভালোবাসাটা মেনে নিয়ে আমাকে গ্রহণ করো। আমি আজও যে তোমার পথে বসে আছি প্রিয়। নিধার বিয়ের কথা হয়েছে, এখনো হয়নি, বুঝেছিস? হতে কতক্ষণ? যত তাড়াতাড়ি হবে সেটা আমারই ভালো। মানে? সেটা বিয়ের দিন দেখবি। বলে আবির চলে যেতে নিলেই দিয়া দৌড়ে এসে আবিরকে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, প্লিজ সান, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি যে তুমিই না বাঁচবো না প্রিয়, আমাকে ফিরিয়ে দিও না। আর আবিরের রাগ এবার মাথায় উঠে গেছে। আবির দিয়ার হাত নিজের থেকে সরিয়ে ওকে দূরে দাঁড় করালো, তারপর দিয়ার দিকে ফিরে দিয়ার গালে জোরে একটা থাপ্পড় মারল, ঠাস। তারপর বলল, আর যদি কানের কাছে এসে ভালোবাসার নাম জপিস তাহলে সেই দিন তোকে আমি মেরে ফেলবো। তুই ভালোবাসা কার বলিস? তুই কি মনে করেছিস যে আমি কিচ্ছু জানি না? তুই যে আমাকে 4 বছর আগে থেকে ভালোবাসিস, তার আগে কত ছেলের সাথে রুম ডেট করেছিস। কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? আমাকে দেখে থমকে গিয়ে ভালোবেসে ফেলেছিস, তবু অনেক ছেলের সাথে রিলেশনে গিয়েছিস, রুম ডেটে করেছিস, আবার আমার কাছে এসে ভালোবাসার নাম জপিস। ছি, তুই ভাবলি কি করে তোর মতো মেয়েকে আমি ভালোবাসবো? আর যদি কোনোদিন আমার সামনে আসিস সত্যি আমি মেরে দেবো তোকে।
কথাগুলো বলে হনহন করে গাড়ির ডোর খুলে গাড়িতে বসে জোরে ড্রাইভ করে চলে গেল আবির। এদিকে দিয়া আবিরের চর খেয়ে দিন দুনিয়া ঘুরে গেছে। চুপচাপ গালে হাত দিয়ে শুধু আবিরের কথাগুলো শুনছিল। আবির চলে যেতে গাল থেকে হাত নামিয়ে চোখে আসা অশ্রু হাতের আঙুল দিয়ে মুছে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলা শুরু করলো। আমি জানি আমি খারাপ, আমি অনেক ছেলের সাথে রুম ডেটও করেছি। সত্যি কথা বলতে কি জানো আবির, আমি তোমাকে ভালোবাসি না, তুমি তো আমার জেদ। এই মেহজাবিন আক্তার দিয়া যে জেদ করে তার জেদ আবার পূরণও করে, তেমনি তোমাকে পেয়ে যাব। শুধু একটু খেলতে হবে, সমস্যা নেই, আবার খেলবো, এইবার আর ফিরবো না। বলে সেখান থেকে দিয়াও চলে গেল নিজের গন্তব্যে। সেদিন মিমের বার্থডে পার্টিতে আরও একটা ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটা ছিল মিমের সাথে তাজের বিয়ের ডেট 2 মাস পরে, কারণ মিমদের ফাইনাল এক্সাম আর 15 দিন পরে। এক্সাম শেষ হলেই বিয়ে হবে, এমনটাই ঘোষণা করেছে আলী আহমেদ খান। সেদিনের পরে কেটে গেল 2টা দিন। এদিকে অনেক চেঞ্জ হয়ে গেছে মিম, সাথে রুবাইয়া, জান্নাত, মৌলি আর মারিয়া। আর কেউ জানুক আর না জানুক, তারা 4 জন জানে তো মিম আসলে কাকে ভালোবাসে। মিমের মন খারাপ দেখে দাদেরও ভীষণ মন খারাপ। কি করবি মিমে এবার? মিম রুবাইয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করব, বিয়ে করে ফেলবো। তুই ওই তাজকে বিয়ে করবি? তো কি করব? তুই তো আবির ভাইয়াকে ভালোবাসিস। আমি বাসি, কিন্তু আবির ভাই তো আর বাসে না। মানে? মিম এবার কিছু বলবে তার আগেই রুবাইয়া বলল, ওই বড় আম্মু ডাকছে তোদের, তাড়াতাড়ি নিচে যা। কই ডাকলো? আমি তো শুনতেই পাইনি। আমি তোদের মিথ্যা বলছি নাকি? তাড়াতাড়ি যা। আরে যাচ্ছি যাচ্ছি। বলে ওরা 3 জন চলে গেল মিমের রুম থেকে। ওদের বেরিয়ে যেতেই রুবাইয়া গিয়ে তাড়াতাড়ি দরজা লাগিয়ে মিমের পাশে এসে বসতে বসতে বলল, তুই কি পাগল মিম? এইসব কথা ওদের সামনে বললি কেন? তোকে না আমি বারণ করে দিয়েছি যে কাউকে বলবি না যেন এসব কথা। সরি রে, আর হবে না। রুবাইয়া এবার মিমকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলো। মিম বিড়াল ছানার মতন রুবাইয়ার বুকে শুয়ে রইল। হুট করে ফুপিয়ে কান্না করে উঠল। রুবাইয়া মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুপ করাচ্ছে না। সে চায় কান্না করুক, করে নিজের সব কষ্ট দূর করুক, তাতে যদি সে ভালো থাকে। মিম এবার ফুপাতে ফুপাতে বলল, আমি কি করব রুবা, আমি কি করব? যাকে ভালোবাসলাম এত, তাকে পেলাম না। আর যাকে 2 চোখে সহ্য করতে পারি না, এত ঘৃণা করি কিনা, তার সাথে আমার বিয়ে হচ্ছে। এ কি নিয়তি আমার? আমার জীবনটা এমন কেন রুবা? আত্মহত্যা মহাপাপ না হলে কখন করে ফেলতাম জানিস? সেই দিন যখন আব্বু আমাকে জিজ্ঞাসা করলো আমি রাজি আছি কিনা, আমার তখন খুব করে বলতে ইচ্ছে করছিল যে আমি রাজি বিয়ে করতে, কিন্তু সেটা আমার আবিরের সাথে। আব্বু, তুমি যে কোনো কিছুর বিনিময় আমার আবিরকে এনে দাও না, এনে দাও। কিন্তু আফসোস, বলতে পারিনি আমি এই কথা। কিভাবে বলবো? আমার আবির ভাই তো অন্যজনের, আমার না। তাহলে কিভাবে বলবো? বলে আবার উচ্চস্বরে কান্না করতে লাগলো, ফুপাতে ফুপাতে। মিম আবারও বলে উঠল, ভালোবাসে কেন এমন হয়? কেউ হাসে, আবার কেউ কাঁদে। যে যাকে চায় সে তাকে পায় না। যে যাকে নিয়ে ভাবে সে হয়তো অন্য কাউকে নিয়ে ভাবে। সত্যি সে কি কখনো বুঝবে না যে তাকে কেউ একজন ভাবে, নাকি ভালোবাসে এরকমই নীরবে চোখের জল ফেলে যাবে? রুবাইয়া মিমের কথা আর কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারল না। সেও হু হু করে কান্না করে উঠল। কারোর মুখে কোনো কথা নেই। এক বোনের কষ্ট দেখে আরেক বোনও সে কষ্টের ভাগ বসাচ্ছে, যদি একটু কম হয় কষ্ট। তাই এটাই মনে হয় বোনের ভালোবাসা। এক বোনের কষ্ট হলে আরেক বোন ছাপিয়ে পড়ে। এক বোনের খুশি দেখে আরেক বোন নিজের দুঃখ ভুলে তার সাথে আনন্দ করবে তার খুশিতে। বেঁচে থাকুক দুনিয়াতে এরকম বোনের প্রতি বোনের টান, কষ্ট, ভালোবাসা, সুখ একত্রিত হয়ে। এত কান্না করো কেন আমার রানী? আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না। তোমার কান্নার সোজা এসে আমার বুকের এখানে ঠিক লাগছে। হ্যাঁ, তো বুকের বাম পাশে ইশারা করে বলল। কথাগুলো আবির তার ল্যাপটপে দেখছে আর বলছে,
মিমের ঘরে আবির অনেক আগে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেটা কেউ জানে না, শুধু আবির জানে। আবির বিদেশ থাকাকালীনও তার নিধা রানীকে এভাবে দেখত। এখনও মিম কান্না করছে, সেটা সে অফিসে নিজের রুমে বসে বসে দেখছে। আবির আবারও বলা শুরু করলো, প্লিজ নিধা, আর কান্না করো না। তোমার এই মিষ্টিময় হাসি কতদিন যে দেখলাম না। তোমার এই হাসি আমাকে খুব করে টানছে। একটু হাসো, একটু হাসো আমার মনের রানী, একটু হাসো। এইভাবে আর কান্না করো না। আর মাত্র 2টা মাস অপেক্ষা করো আমার জন্য। আমি আসবো তোমার কাছে, তোমাকে নিতে। 1 দিন 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য তোমাকে আমি নিতে আসবো। আমার মনের রানী, অপেক্ষা করো। তোমায় যদি আমি না পাই, আমি জীবনের তরে এই জীবন যে আধারে আধার। আলো তুমি আমার 2 নয়নের মাঝে, মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভালোবাসা শুরু হয়, শেষ হয় না। হয়তো এক সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হারায় না, বরং মনের গভীরেই থেকে যায়। কথাগুলো মিহির রাতের আধারে ছাদে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, আবিরকে উদ্দেশ্য করে। ভাই, ঠিক বলেছিস। কি অবস্থা তোর এখন? কি প্ল্যান করছিস? অবস্থা তো দেখতেই পারছিস, একদম ভালো না। নিধানের চোখের পানি একদম সহ্য হচ্ছে না। মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে ওকে আমার কাছে এনে রেখে দিই। ভালোবাসার মানুষের চোখের জল কারোই সহ্য হয় না ভাই। তা তো কি এরকম উদাস লাগছে কেন? একটা কথা বলবি? বলবো। তোর কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা হলো একগুচ্ছ সময় ভালো লাগার অনুভূতি, যার রেশ কখনোই ফুরায় না। ভালোবাসা মানুষটা না থাকলেও যে ভালো লাগা চিরকাল থেকে যায়। আমার কাছে ভালোবাসা মানে হ্যাপি এন্ডিং না, বিনিময়ের আশায় ব্যবসা হয়, ভালোবাসা নয়। একজন মানুষকে তার দোষ গুণ সহ ভালোবাসতে হয়। যা আছে ঠিক যেমন আছে সেইভাবেই ভালোবাসা গ্রহণ করতে হয়। কাউকে পরিবর্তন করে এবং কোনো বিনিময়ের আশায় আর যাই হোক ভালোবাসা হয় না, বুঝছিস? বুঝেছি। ভালোবাসিস রুবাইয়াকে? অনেক, কিন্তু আমাকে পাত্তা দেয়ই না, দেখতেই পারে না। চেষ্টা কর, একদিন সফল হবে, আজ ছাড়িস না। চেষ্টা তো করলাম, আর কত? আবির মিহিরের কাছে গিয়ে মিহিরের কাঁধে হাত রেখে বলল, আমি যেভাবে চেষ্টা করেছি ঠিক সেভাবে। মিহির আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরল শক্ত করে, তারপর বলল, আমি কি পারবো ভাই? কেন পারবে না? তুই আমার ভাই, তোকে পারতে হবে। ইনশাল্লাহ। অনেক হয়েছে, এবার ঘুমোতে যা, অনেক রাত হয়েছে, নিচে চল। বলে দুই ভাই ছাদ থেকে নেমে গেল। নেমে গিয়ে শুয়ে পড়ল রুমে। রাত বাজে 12টা। এমন সময় রুবাইয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে রেলিং ঘেঁষে। মিম এসে রুবাইয়ার পাশে বসলো, তারপর বলল, একটা সুন্দর মানুষ তোকে সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে ভালোবাসতে শেখো। মিমের এমন ছন্দময় কথা শুনে রুবাইয়া ভরকে গেল। তড়িৎ মিমের দিকে ফিরে মিমের কপালে গলায় হাত দিয়ে চেক করতে করতে বলল, তুই ঠিক আছিস তো মিম? মিম রুবাইয়ার হাত কপাল থেকে সরিয়ে দিবানে নিজের পাশে রুবাইয়াকে বসাতে বসাতে বলল, একটা কথা বলবি রুবা আমাকে? বল। বলবো। মিহির ভাইকে তুই ভালোবাসিস না কেন? আমার ওকে ভালো লাগে না। তাই? কেন ভালো লাগে না? আমি জানি না অত কিছু। তুই কি জানিস তাহলে? জানিস মিহির ভাইয়া তোকে কতটা ভালোবাসে? তো আমি কি করব? মিম ভ্রুকুচকে বলল, তুই কি করবি মানে? হ্যাঁ, আমি কি করব? মিম রাগি রাগি ভাব নিয়ে বলল, তোর মাথা আর আমার মুন্ডু ভাগ কর, আয়। রুবাইয়া মুচকি হেসে বলল, ওকে, আসছি। মিম বসা থেকে উঠে যেতে যেতে বলল, যত সব। এদিকে মিম যেতেই রুবাইয়া হু হা করে হাসা শুরু করে দিল। এর মধ্যে মিম আবারও চিৎকার করে বলে উঠল, আই যে মিস শাকচন্নি, রাতের আধারে এরকম বিদঘুটে ভাবে হাসলে সবাই ভয়ে ঘুম থেকে উঠে বাপ বাপ বলে দৌড় দেবে। তাই এভাবে না হেসে শুতে আসেন মহারানী। রুবাইয়া কিছু না বলে চলে আসলো রুমে। তারপর চুপচাপ মিমের পাশে গিয়ে শুয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে দুজন ঘুমিয়ে পড়ল। সেদিনের পরে কেটে গেল 1 মাস। মিমদের পরীক্ষা শেষ হয়েছে কালকে। এখন খানবাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। তাজ আর মিমের বিয়ের আর মাত্র 15 দিন বাকি। তাই সব তোড়জোড় লেগে গেছে। এ কদিনই মিমও নিজেকে অনেক সামলিয়ে নিয়েছে।
এখন আর ভাবে না আবিরের কথা, কান্না করে না, সবার সাথে হাসি খুশি থাকে। আজকে রহমান বাড়ি থেকে সুরভি আসবে। এখন বাজে দুপুর 3টা। সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে। মিমরা গল্প করছে ছাদে বসে বসে। মিমদের গল্প করার মধ্য দিয়েই সুরভি দৌড়ে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ওহ ডিম ভাবি। মিমরা সবাই কানে হাত দিল সুরভির চিৎকার শুনে। তারপর মিমও সুরভির মতো বলল, ওরে আমার সুগন্ধি, কই তাড়াতাড়ি আমার বুকে আয় তাড়াতাড়ি। বলতে বলতে হাত মিলিয়ে দিল মিম। সুরভি দৌড়ে গিয়ে মিমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাবি? মিম মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ননদিনী, তুই কেমন আছিস? সুরভি মিমকে ছেড়ে দিয়ে মিমের পাশে বসতে বসতে মন খারাপ করে বলল, আর কই ভালো আছি গো ভাবি, ভালো নেই আমি। মিম ভ্রুকুচকে সুরভিকে বলল, কেন ননদিনী, কি হয়েছে তোমার? হুম। সুরভি সিরিয়াস হয়ে বলল, চলে আসছে। ভাবি জানো আর কয়দিন পরে শীতকা। রুবাইয়া বলল, তো কি হয়েছে বেআই? আর বলো না বেআইন, দুঃখের কথা আর কি বলি। আহা ননদিনী, কি হয়েছে বলো না। আর কয়দিন পরে শীতকাল। এই শীতকালে আমার কিসের অভাব জানো তোমরা? মিমরা সবাই একসাথে বলল, না। আরে দূর, তোমরা কিছুই বোঝো না। বোন, তুই না বুঝাই কইলে আমরা বুঝবো কেমনে? তাও ঠিকই। ননদিনী, তোমার কিসের অভাব তাড়াতাড়ি বলো দেখি। আরে এই শীতে আমার একটা জামাইয়ের অভাব। মিমরা সবাই এবার একসাথে বলে উঠল, কি? সুরভি কানে আঙ্গুল দিয়ে বলল, তোর পার এত চিৎকার করো কেন তোমরা? তুই এক্ষুনি কি বললি সুগন্ধি? ভাবি আমি বলছি যে আর কয়দিন পরে শীতকাল চলে আসবে, আর এই শীতে একা থাকা মানে যুদ্ধ করা। তাই আমার একটা জামাইয়ের অভাব। এই শীতে জামাই ছাড়া আর চলবেই না। এই দেখো ভাবি, তুমি আর ভাইয়া বিয়ে করে ফেলবে। উফ, কত সুন্দর শীতের সকালে তুমি ভাইয়ার বুকে গুটিসুটি মেরে কম্বলের নিচে শুয়ে থাকবে। উফ, কি রোমান্টিকই না হবে বলো। আর আমার ফাটা কপাল, আমার শীতের সকাল জামাইয়ের বুকে হবে না, কোল বালিশের বুকে হবে। মিম এবার সুরভিকে ধমক দিয়ে বলল, এসব কি কথা তোর? দমকাচ্ছ কেন ভাবি? আমি ভুল কি বললাম? ওই তাই, দাঁড়া আমি খালামণিকে বলছি তোর বিয়ের ব্যবস্থা করতে। বলো বলো, তবুও লাভ হবে না দেখো। কেন কেন হবে না? কারণ আমার বলা শেষ। মিমের মাথা যেন এবার ছক্কর দিয়ে উঠল। রুবাইয়া মিমকে ধরল। তারপর মিম নিজেকে সামলিয়ে নিয়ে সুরভিকে বলল, এখন কিভাবে মানে কি বললি তুই? শুনবে? বল। সুরভি হাতের আঙ্গুল গুনতে গুনতে বলল, আমি এই পর্যন্ত ক্রাশ খাইছি 25টা। মিমরা এবার সবাই আবারও বলল, আল্লাহ, কি বলে এই মেয়ে? আরে আগে আমার কথা শোনো। 25টা ক্রাশ খাওয়ার পরে আমি আম্মুকে সেদিন বললাম, আম্মু জানো আমি কয়টা ক্রাশ খেয়েছি? আম্মু তখন বলল, ক্রাশ মানে কি? আমি বললাম, ক্রাশ মানে ভালো লাগা। আম্মু অবাক হয়ে বলল, ভালো লাগা খেতে হয় কিভাবে? আমি তখন আম্মুকে বললাম, আরে ওইটা খেতে হয় না, মনে মনে রেখে দিতে হয়। আম্মু বলে, আচ্ছা তাই কি হয়েছে? আমি বললাম, আম্মু আমি তো মনে মনে অনেক ছেলে রেখে দিছি। আম্মু বললো, তার মানে কি? আমি বললাম, আম্মু আমি 25টা ক্রাশ খেয়েছি। আম্মু চিৎকার করে তখন বলল, কি বললি? আমি বললাম, হ্যাঁ সত্যি কথা। এখন কথা হলো কি, আমি কাকে বিয়ে করব? তাই বলো, এই 25টার মধ্যে একটা জামাই খুঁজে দাও আমাকে। সামনে শীত আসছে, তাই তাড়াতাড়ি জামাই চয়েস করো আর করে আমাকে বিয়ে দিয়ে দাও। আমি যে বাসায় আছি, তোমাদের টাকা খাচ্ছি, টাকা দিয়ে কত জামা কিনছি, কত খরচ হচ্ছে বলো তো। তখন আম্মু একটা ঝাঁটা নিয়ে আমার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, তোর বিয়ে আর এই জন্মেও আমি দেবো না। পড়াশোনার নামে খোঁজ নেই, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। দাঁড়া তুই। সুরভির কথা শুনে মিমরা সবাই হু হা করে হাসা শুরু করে দিল। সুরভি গাল ফুলিয়ে বলল, তোমরা হাসছো কেন সবাই? মিম অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলল, তুই এত বিচ্ছু হলি কবে থেকে রে? আমি বিচ্ছু কখন কিভাবে হলাম ডিম ভাবি? তুই আবার কখন হবে বিচ্ছু? তুই তো অলরেডি বিচ্ছু। দেখ আমি আর থাকবোই না, একটু কথা বলেও শান্তি নেই। তোমরা থাকো, আমি যাই। বলে সুরভি চলে গেল। এদিকে সুরভি যেতেই মিমরা আবার হাসাহাসি শুরু করলো। জানি না কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই। তুমি যদি এই সীমানা খুঁজতে যাও, তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসায়। আই লাভ ইউ মেহের, আই লাভ ইউ।
কথাগুলো মিহির মাটিতে বসে রুবাইয়ার সামনে ঝুঁকে বলল, হাতে লাল গোলাপ নিয়ে। এদিকে রুবাইয়া বিরক্তিকর চাহনি নিয়ে তাকিয়ে আছে মিহিরের দিকে। মিহিরের কথা বলা শেষ হলেই রুবাইয়া বলা শুরু করলো, হয়েছে কি? আপনার নাটক শেষ হয়েছে? শেষ হয়েছে নিশ্চয়ই। প্রথমত আমাকে মেহের বলেছেন কেন? এই নামে ডাকার একজনের অধিকার আছে, আর কারণ নেই। দ্বিতীয়ত আপনাকে আমি পছন্দ করি না, তাও কেন আমার কাছে আসেন 100 বার? আপনি বুঝতে পারেন না কেন আমি আপনাকে ভালোবাসি না? মিহির এতক্ষণ মাথা নিচু করে রুবাইয়ার কথা শুনছিল। রুবাইয়ার কথা শেষ হতে অশ্রুসিক্ত নয়নে রুবাইয়ার দিকে তাকিয়ে বলল, কেন ভালোবাসো না আমাকে? আর মেয়ের নাম ডাকার কার অধিকার আছে শুধু? আমার ইচ্ছে আমি কাকে ভালোবাসবো নাকি বাসবো না, আমাকে এই নামে ডাকার অধিকার কার আছে সেটাও বলতে আমি ইচ্ছুক না। আর হ্যাঁ, সারা বছর তো বিদেশে থেকে এসেছেন, ক্যারেক্টার ঠিক আছে তো? বলা তো যায় না, কত মেয়ের সাথে রুম ডেট করেছেন, আর এখন সাধু সেজে আমার কাছে এসে আমাকে প্রেম প্রস্তাব দিচ্ছেন। নিজের ক্যারেক্টার নিয়ে এমন মন্তব্য করায় মিহির রেগে গেল। আজ পর্যন্ত একটা মেয়ের পাশে তাই বসেনি, আর রুম ডেট তো কোথাকার কোন কথা। মিহির আগে গজগজ করতে করতে উঠল, তারপর রুবাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি বলে এই না যে যখন যা মন চাইবে তাই বলে অপমান করবি। ভালোবাসিস না তো ঠিক আছে, দূরে চলে যাব, আর পাবি না আমার মতো ভালোবাসা। কেউ করবে না তোর জন্য পাগলামি, পারবি না আর কাউকে অপমান করতে। চলে যাব অনেক দূরে, খুঁজবি তুই আমার ভালোবাসা, বাট আফসোস তখন তুই পাবি না, আর এটাই তোর শিক্ষা হবে। বলে হনহন করে চলে গেল মিহির সেখান থেকে। এদিকে রুবাইয়া মনে মনে বলছে, উফ, বাচ্চা গেল, যেখানে খুশি সেখানে যাক, আমার কি? আমি নাকি ওর ভালোবাসা খুঁজবো? আমার কি ঠেকা পড়েছে? যত সব। বলে রুবাইয়াও চলে গেল বাসায়। রুবাইয়া আসছিল একটু মার্কেটে, তখনই মিহির এসে ওকে একটু নির্জন পরিবেশে আনলো। তারপর এসব বলল, কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতে খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। তেমনি মিহির নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না, নিজের কষ্ট নিজের রুমের 4 দেওয়ালের মধ্যেই রাখে। মিহির তখন রুবাইয়ার ওখান থেকে সোজা চলে আসছিল বাসায়। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে হমা করে কান্না শুরু করে দিল। ছেলেদের কান্না করতে নেই, কিন্তু কষ্টের মাত্রা বেড়ে গেলে নিজেকে আর ধরে রাখতে পারে না তারা, তখন তারাও কান্না করে দেয়। যেমন মিহির নিজের কষ্টের পরিমাণ অনেক হয়ে গেছে। প্রতিবার অপমান, ভালোবাসা, নাবাসা এসব কিছু এত যন্ত্রণা দিচ্ছে তাকে, তাই আর নিজেকে ধরে রাখতে পারল না। ছোট বাচ্চাদের মতন হাওমাও করে কান্না করে দিল। মিহির ফোনে রুবাইয়ার একটা ছবি বাহির করে ছবিটার দিকে তাকিয়ে বলল, কষ্ট পাবরা যদিও ভুলে যাও আমায়, জানি ছলনা করছো আমার সাথে, তারপরও যদি তুমি কখনো বোঝো আমায়, জানি না বুঝবে কি না আমায়, তারপরও ভালোবাসি তোমায়। আর জ্বালাবো না তোমায়, চলে যাব অনেক দূরে। ভালো থেকো না হওয়া মহারানী, সব সময় হাসি খুশি থাকবে, কখনো কান্না করবে না প্রিয়, তোমার কান্না আমার সহ্য হবে না। বলে মিহির আবার কান্না করতে লাগলো। ওর এখন কিছু ভালো লাগছে না। যতদিন ওখান থেকে যেতে পারছে, কিছুক্ষণ কান্না করার পরে মিহির উঠে গেল, গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। তারপর কাউকে কল দিয়ে কিছু একটা বলল, তারপর নিজেও রেডি হয়ে চলে গেল। কেটে গেল আর 1 সপ্তাহ। খানবাড়িতে মানুষ এখন গিজগিজ করছে। আর কয়েকদিন পর বিয়ে, হাতে নেই কারোর বেশি সময়। পরশুদিন থেকে সকল অনুষ্ঠান শুরু হবে, তাই কেউ বসেনি। বিয়ের আর মাত্র 4 দিন বাকি। খানবাড়িতে এখন ডেকোরেশনের কাজ চলছে, সব লাইটিং ঠিক করা, স্টেজ করা এসব। খানবাড়িতে চৌধুরী বাড়ির সকলে এসে পড়েছে, যেহেতু বিয়ের আর দেরি নেই তাই আসেনি শুধু মিহির, নিবিড় আর আবির। মিম, তুই খুশি তো? তো কি, আমাকে দেখে কি মনে হচ্ছে তোর? ভুলতে পেরেছিস আবির ভাইয়াকে? মিম মুচকি হেসে বলল, চেষ্টা করি, কিন্তু একটা কথা, ঘৃণা করতে পারি না, কারণ সে আমার ভালোবাসা। তাকে না পেলেও সারা জীবন আমার মনে তার জন্য ভালোবাসা থেকে যাবে, কখনো কমবে না। শুধু মনের এক কোণে কবর দিয়ে রেখেছি, প্রকাশ করছি না, বুঝেছিস? রুবাইয়া মিমকে জড়িয়ে ধরে বলল, আমার মনটা কত বড় হয়ে গেছে।
তো আমি কি ছোট? আজ বাদে কাল আমার বিয়ে, আর তুই আমাকে ছোট বলছিস? সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর বিয়ে। জীবন একটা পাতা, একদিন ঝরে যাবে। জীবন একটা প্রদীপ, হঠাৎ নিভে যাবে। জীবন মানে নতুন চাওয়া, নতুন কিছু পাওয়া, সবার মাঝে আলো জ্বালিয়ে হঠাৎ চলে যাওয়া। ঠিক এই কবিতাটার মতোই দিয়া প্ল্যান করছে, সবার জীবনে আলো হঠাৎ কেড়ে নিয়ে আসবে। তোর বস কোথায়? ম্যাম, বস তো রুমে বসে ল্যাপটপে অনলাইন মিটিং করছে ভিডিও কলে। তোর বসকে গিয়ে বল দিয়া ম্যাম এসেছে, যদি না আসে তাড়াতাড়ি তাহলে চলে যাবে। ওকে ম্যাম, যাচ্ছি বসের কাছে বলতে। কর্মচারী লোকটা চলে যেতে দিয়া একটা সোফায় বসলো। কিছুক্ষণ অপেক্ষা করতেই রুম থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে আসলো। ছেলেটার হাইট 6 ফুট 3 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে চাপ দাড়ি, চুলগুলো ব্রাউন আর কালো মিক্সড করে জেল দিয়ে সেট করা, গায়ে এখন একটা শার্ট আর ট্রাউজার পরা। একেবারে ড্যাশিং লুক নিয়ে এগিয়ে আসলো দিয়ার কাছে। দিয়া তাকে দেখে উঠতে নিলে হাতের ইশারায় ছেলেটা বসতে বলল। দিয়া বসে বসে ছেলেটাকে বলল, স্যার কি করবো এবার? আবির হাতছাড়া হয়ে গেছে আমার থেকে। সে আমাকে ভালোবাসে না, অন্য একজনকে বাসে। তার বিয়ে আর 2 দিন পরে, তবুও সে তাকেই ভালোবাসবে। এখন কি করব স্যার? এখন এখানে কি করতে এসেছ? আমার জরুরি মিটিং রেখে আসতে হলো, কি দরকার তাড়াতাড়ি বলো। স্যার আপনি একটা প্ল্যান দেন আমাকে, আমার স্টক সব খালি হয়ে গেছে, কি করব বলে দেন। আবির ভালোবাসে যে মেয়েটিকে, নাম কি তার? স্যার তার নাম হলো তাসনিধা সাইয়াদ মিম। খান পরিবারের মেয়ে? জি স্যার। আবির কতদিন থেকে ভালোবাসে? স্যার পুরো 10 বছর। আচ্ছা তুমি যাও, গেম আমি খেলবো, তোমার ছুটি, যাও। ওকে স্যার, আমি চলে যাচ্ছি। বলে দিয়া চলে গেল। দিয়া চলে যেতে লোকটা টি টেবিলটা আছাড় মারল, তারপর আগে গজগজ করতে করতে বলল, আবির তোকে শেষ করবো আমি। তুই ঠিক যেভাবে আমার আব্বু আম্মু আর আমার ছোট বোনটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও তোর সব কিছু কেড়ে নিব তোর থেকে। তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলতে পারবি না। আমি আসছি, এবার নিজে খেলবো তোর সাথে, কেড়ে নিব সব, নিঃস্ব করবো তোকে, তোর ভালোবাসাও কেড়ে নিব। বলে স্যার নামের লোকটা উচ্চ স্বরে হেসে উঠল। আজ বুধবার, আজকে মেহেদি অনুষ্ঠান হবে সন্ধ্যার সময়। এখন দুপুর বাজে 3টা। খানবাড়িতে কেউ কোথাও থেমে নেই, সবাই কাজে ব্যস্ত। সন্ধ্যায় অনুষ্ঠান, তাই একটু পরে রহমান বাসা থেকে মেহেদি আনা হবে। ছেলে পক্ষ থেকে আনা মেহেদি কন্যাকে লাগিয়ে দেওয়া হবে। রহমান পরিবার থেকে 2টো মাইক্রো নিয়ে রওনা হলো খানবাড়ির উদ্দেশ্যে মেহেদি দিয়ে। 2টো মাইক্রোতে আছে সুরভি, তার বন্ধুরা, কাজিন আর তাজের বন্ধুরা। গাড়ি রহমান বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসতেই একটা কালো গাড়ি তাদের সামনে আসলো, আর সঙ্গে সঙ্গে সুরভিদের গাড়ি ব্রেক করলো। কালো গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো, পরনে কালো পোশাক, কালো মাস্ক, ফুল কালো দেখে বোঝা যাচ্ছে বডিগার্ড। সুরভিদের গাড়ি থেকে একটা ছেলে নেমে আসলো, এসে সে বডিগার্ডের সাথে কুশল বিনিময় করলো। বডিগার্ডটা নিজের কালো গাড়িটা থেকে একটা ডালা বাহির করে আনলো। সে ডালাটায় সুন্দর করে চারপাশে ফুল দিয়ে সাজানো, আর মাঝখানে মেহেদি অনুষ্ঠানের জন্য লেহেঙ্গা, কাচের চুড়ি, অর্নামেন্টস আর মেহেদি রাখা। বডিগার্ডটা সেই ছেলেটাকে ডালাটা ধরিয়ে দিয়ে কিছু একটা বলে গাড়িতে উঠে আবার চলে গেল। ছেলেটা এবার ডালাটা নিয়ে আবার গাড়িতে উঠল। ছেলেটা উঠতেই গাড়ি আবার চলমান হলো। এদিকে ছেলেটা গাড়িতে উঠতেই সবাই সেই ডালাটা দেখল। সুরভি প্রশ্ন করল, সাগর ভাইয়া, ছেলেটা কে ছিল? আর এই ডালা শুদ্ধ মেহেদি অনুষ্ঠানের জিনিসপত্র দিল কেন? বোন, এই ডালাটা তাজ ভাই পাঠিয়েছে নিজের পছন্দ করে। বলেছে যেন ভাবিকে এই পোশাক সাজানো হয় আর এই মেহেদি যেন লাগানো হয়। কিন্তু সাগর ভাইয়া, বাসা থেকে তো আমাদের মেহেদির অনুষ্ঠানের জন্য সব নিয়ে আসা হয়েছে, ওইগুলো কি করব তাহলে? সমস্যা নেই, আমাকে দিয়ে দে, আমি ম্যানেজ করে নিব সব। ঠিক আছে। ওদের কথা বলার মধ্য দিয়ে গাড়ি এসে থামলো খানমঞ্চি। গাড়ি থেকে এক এক করে সবাই নেমে আসলো। সুরভি আর তার দুটো কাজিন বোনকে নিয়ে চলে গেল মিমের রুমে, আর বাকিরা সবাই বাগানের স্টেজের কাছে গিয়ে বসলো। সুরভিরা মিমদের রুমে আসলো, এসে দেখলো মিমরা গল্প করছে সবাই।
সুরভি মিমকে ডাকলো। ডিম ভাবি। মিমের এমন নাম শুনে দরজায় তাকিয়ে দেখলো সুরভি এসেছে। মিমও সুরভির মতো ডাক দিল। আরে আমার সুগন্ধি ননদে নিজে, আয় আয় ভিতরে আয়। সুরভিরা সবাই রুমের ভেতরে ঢুকলো। সুরভি তার কাজিন বোনদের পরিচয় করিয়ে দিল মিমদের সাথে। তারপর হাতে থাকা ডালাটা মিমের কাছে দিয়ে বলল, ভাবি, এই সম্পূর্ণ ডালা ভর্তি জিনিস ভাইয়া নিজে পছন্দ করে দিয়েছে। ও আচ্ছা। তাই তাড়াতাড়ি পরে নাও, আমরা নিচে যাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, ঠিক আছে? ওকে ননদিনী, তুই যা, আমি রেডি হয়ে আসছি। সুরভিরা মিমের থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই সাথে মৌলি, মারিয়া আর জান্নাতও বেরিয়ে গেল। থেকে গেল শুধু রুবাইয়া। রুবাইয়াই মিমকে তৈরি করে দেবে তাই। মেহেদি অনুষ্ঠান শুরু হবে এবার। সবাই আসছে অনুষ্ঠানে, এমনকি আবিরও আসছে এই অনুষ্ঠানে। এক্ষুনি মিমকে নিয়ে আসা হবে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিমকে নিয়ে মুনিয়া খান, নাদিয়া খান, তামান্না খান নিচে নিয়ে আসছে। সবাই সিঁড়ির দিকে তাকালো। তাকিয়ে সবাই মুগ্ধ হয়ে গেল। আবির মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার নিধা রানীর দিকে। কি অপরূপা লাগছে আজকে তার নিধা রানীকে। মিমের পরনে মেহেরুন রঙের লেহেঙ্গা, হাতে মেহেরুন রঙের চুড়ি, কানে মেহেরুন রঙের ঝুমকো, গলায় সিম্পল একটা মেহেরুন রঙের পাথরের নেকলেস, মুখে হালকা প্রসাধন, কপালে ছোট্ট মেহেরুন রঙের টিপ, কপালে টিকলি মেহেরুন রঙের পাথরের তৈরি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল। মিমের এই সাজে আজকে তাকে মেহেরুন রঙের পরি লাগছে, যার কাছে আছে শুধু মেহেরুন রঙের জিনিস। মিম নিচে নামতে নামতে সামনে একবার তাকালো। সবাইকে একবার দেখে নিতে চোখ আটকে গেল একজনের দিকে, যে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মিমও তার মতোই গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। মিমের সে একজন হলো আবির, যে আজকে একটা মেহেরুন রঙের পাঞ্জাবি পরেছে। তাদের দুজনকে এখন এক জায়গায় দাঁড়ালে যে কেউ দেখে বলবে ওরা কাপল। মিম আবিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিচে নেমে আসলো। এদিকে আবির এখনও মিমের দিকে চোখের পলক ফেলতেই পারছে না, না ফেলে তাকিয়ে আছে এক ধ্যানে। মিমকে স্টেজে নিয়ে বসানো হলো। মিমের কাছে এবার মেহেদি আর্টিস্টরা আসলো মিমকে মেহেদি লাগিয়েই দেবে বলে। ঠিক সেই সময় আবির হন্তদন্ত করে আসলো মিমের কাছে। মিমের পাশে আলী আহমেদ খান দাঁড়িয়েছিল। আবির আলী আহমেদ খানকে বলল, বড় মামা। কি হয়েছে আবির? আসলে বড় মামা, আমি কি মিমের হাতে আগে মেহেদি পরিয়ে দিতে পারি? আলী আহমেদ খান হেসে জানতে চাইল, তুমি কি পারবে আবির? আবির কনফিডেন্টের সাথে বলল, পারবো। আচ্ছা তাহলে পরিয়ে দাও। আবির মিমের পাশে বসলো। বসে মিমের দিকে তাকালো আর সাথে সাথে মিমের সাথে চোখাচোখি হয়ে গেল। মিম সেই থেকে আবিরের দিকেই তাকিয়েছিল। আবির মেহেদি পড়াবে এটা শুনে সে অবাক হয়ে গেল। যার থেকে দূরে থাকছে আর সে কিনা এখন তাকে মেহেদি পড়াবে। আবিরের সাথে চোখাচোখি হতেই মিম চোখ নামিয়ে নিল। আবির মুচকি হেসে ডালা থেকে একটা মেহেদি হাতে নিল। তারপর মিমের নরম তুলতুলে হাতটা নিজের হাতের মধ্যে নিল। আবিরের ছোঁয়া পেতে মিম কেঁপে উঠল আর সাথে সাথে তার হার্ট দ্রুত গতিতে লাফাতে লাগলো। এত লাফালাফি করছে যেন এক্ষুনি বেরিয়ে আসবে ছিটকে। মিম চোখ বন্ধ করে রাখলো। এদিকে আবির মিমকে একবার দেখে নিয়ে মেহেদি পড়াতে শুরু করলো। মিমের হাতের মাঝখানে সুন্দর একটা ফুল আঁকিয়ে দিল আবির। এর মধ্যে মিম চোখ খুলে আবিরের দিকে তাকালো, তারপর নিজের হাতের দিকে, তারপর আবার আবিরের দিকে তাকিয়ে মিম মনে মনে বলল, আমি যদি ম্যাজিক জানতাম না আবির ভাই, তাহলে সর্বপ্রথম আমি তোমাকে ম্যাজিক করে আমার করে নিতাম, তারপর তোমার মন থেকে নিদাকে মুছে দিতাম। কিন্তু আমি তো ম্যাজিকই জানি না। এত কেন মায়ায় ফেলছো আবির ভাই? কি দরকার ছিল আমাকে মেহেদি পরিয়ে দেওয়ার? যত দূরে যাচ্ছি তোমাকে ভুলতে, ততই কাছে এসে তোমাকে মনে করিয়ে দিচ্ছি বারবার। আবির ভাই, আমিও তো মানুষ। আমার যে আর এই কষ্ট সহ্য হচ্ছে না। কেন তুমি আমার হলে না? কেন নিধাকে ভালোবাসলে? আমাকে বাসলে কি খুব ক্ষতি হতো? আমি যে তোমার দহনে আজও পুড়ে ছারখার হচ্ছি, সেই খবর কি তুমি রাখছো? তুমি কি জানো তোমার জন্য আজও রাতে চোখের পানি ফেলে বালিশ ভিজাই? সবাইকে বলি আমি ভালো আছি, কিন্তু আমি কি সত্যিই ভালো আছি? একদম নেই আবির ভাই, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। মিমের মনের কথা মনে রয়ে গেল, শুনতে পারল না তার সামনে বসে থাকা তার আবির ভাই। মিম অশ্রুসিক্ত নয়নে এখনও তাকিয়ে আছে আবিরের দিকে। আবির হাতে মেহেদি ডিজাইন শেষ করে ওখান থেকে উঠে চলে গেল।
মিমের দিকে একবারও তাকালো না। তাকালে হয়তো মিমের মনের কথা বুঝতে পারত। আবির চলে যেতেই মিমের হাত সবাই দেখে সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলছে। কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে আবির। মিমের এখনও এক হাত বাকি, সেটাতে মেহেদি আর্টিস্টরা দিয়ে দিল মেহেদি। মিম চুপচাপ মাথা নিচু করে বসে আছে। অপরদিকে আবির মিমকে মেহেদি পরিয়ে দিয়েই অনুষ্ঠান থেকে চলে গিয়েছে। সবাইকে বলে গিয়েছে জরুরি মিটিং, তাই যেতে হবে এক্ষুনি। মেহেদির অনুষ্ঠান শেষ হয়েছে রাত 12টার সময়। এখন বাজে রাত 3টা। সবাই এখন গভীর ঘুমে আছে। এমন সময় আবির আস্তে আস্তে পা টিপে টিপে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। তার কাছে বাড়ির সমস্ত তালার ডুপ্লিকেট চাবি আছে অনেক আগে থেকে, তাই আর সমস্যা হয়নি। আবির আবার দরজা লাগিয়ে আস্তে আস্তে আবার পা টিপে টিপে মিমের রুমে গেল। নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি নিয়ে রুমের দরজা খুলল। ভেতরে ঢুকে আবার আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। আবির দরজা লাগিয়ে ঘুরে দেখল খাটের উপর দুজন শুয়ে আছে, একজন রুবাইয়া আর একজন মিম। আবির মিমের কাছে গেল, তারপর মিমের সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসল। ডিম আলোতে মিমের মুখ একটু একটু দেখা যাচ্ছে। মিমের মুখে চুল এসে পড়ছে। চুল আসায় মুখে মিম ঘুমের ঘোরে ভ্রুকুচকে রেখেছে। এটা দেখে আবির ঠোঁট কামড়ে হাসল। তারপর তার হাত দিয়ে মিমের মুখ থেকে চুল সরিয়ে নিল। তারপর মিমের মুখের দিকে তাকিয়ে বলল, নিধা রানী, আমার ঘুম কেড়ে নিয়ে এখন তুমি শান্তিতে ঘুমাচ্ছ? ইটস নট ফেয়ার। বলে মিমের মুখের দিকে আবার তাকিয়ে রইল। তারপর সঙ্গে করে নিয়ে আসা একটা মেহেদি প্যান্টের পকেট থেকে বাহির করলো। তারপর মিমের হাতের মাঝখানে সুন্দর করে ছোট করে আবির লিখে দিল। তখন আবির সুযোগ পেয়ে মেহেদি আর্টিস্টদের বলে দিয়েছিল মিমের হাতে মাঝখানে খালি রাখতে, কারোর নাম লিখতেও বারণ করে দিয়েছে। তাই এখন আসলো নিজে নাম লিখতে। নাম লিখে কিছু সময় বসে রইল মিমের মুখের দিকে তাকিয়ে। কিছু সময় পরে আবার বলা শুরু করলো, নিধা, এত কান্না কেন করো বলো তো? তুমি কি জানো না তোমার চোখের পানি আমার জন্য কাল হয়ে দাঁড়ায়? তোমার এই চোখের এক ফোঁটা পানি আমার বুকে এসে বাড়ি দেয়, হৃদয়টা জ্বলে যায়। প্লিজ নিধা, আর কান্না করো না। তুমি আমার রাজ্যে এই আবিরের নিধা। এই আবিরের রাজ্য থেকে তোমাকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না, কেউ পারবে না। আমি দেবই না। আর মাত্র একটা রাত সহ্য করো। তোমার রাজ্যে এসে তোমাকে নিয়ে যাবে সঙ্গে করে। কষ্ট সেখানে যেখানে সত্যি থাকে। হয়তো এটা একটা পরীক্ষা। আনন্দ সেখানে যেখানে মিথ্যে দিয়ে ভরপুর। হয়তো এটাও একটা পরীক্ষা। বলে আবির অনাকাঙ্ক্ষিতভাবে মিমের কপালে ঠোঁট ছোঁয়ালো। প্রায় 2 মিনিট ওভাবেই থাকলো। তারপর আবির উঠে আসলো। মিমের মুখের দিকে তাকিয়ে আবার বলল, ভালো থেকে নিধা, আর কান্না করবে না। আর একটু ধৈর্য ধরো। তোমার রাজা আসবে তার মনের রানীকে নিতে। ভালো থেকো রানী।